নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল? বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজপুতানা। রাজস্থানের পূর্ব নাম কী ছিল? রাজপুতানা। তারপর দেখো উল্লেখযোগ্য কিছু শহর এবং তাদের পূর্ব নাম কী ছিল। পাটনার পূর্ব নাম কী ছিল? পাটলিপুত্র। দিল্লির পূর্ব নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ, খুবই ইম্পর্টেন্ট। দিল্লির পূর্ব নাম কি? ইন্দ্রপ্রস্থ। মহারাষ্ট্রের পূর্ব নাম কী ছিল? বিদর্ভ। গুজরাটের পূর্ব নাম কী ছিল? সৌরাষ্ট্র। ওড়িশার পূর্ব নাম কী ছিল? কলিঙ্গ। কর্ণাটকের পূর্ব নাম কী ছিল? মহীশূর, খুবই ইম্পর্টেন্ট। মহীশূর কার পূর্ব নাম? কর্ণাটকের পূর্ব নাম। মিজোরামের পূর্ব নাম কী ছিল? লুসাই হিলস। লুসাই হিলস কার পূর্ব নাম? মিজোরামের। বাংলার পূর্ব নাম কী ছিল? গৌরবঙ্গ। কলকাতার পূর্ব নাম কী ছিল? আলীনগর। পাঞ্জাবের পূর্ব নাম কী ছিল? পৌরব। অযোধ্যার পূর্ব নাম কী ছিল? কৌশল। কাশ্মীরের পূর্ব নাম কী ছিল? তক্ষশিলা। তারপর দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব নাম কী ছিল? শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ। কোচবিহারের পূর্ব নাম কি? কামতাপুর। মালদাহের পূর্ব নাম কি? লক্ষণাবতী। এবং তমলুকের পূর্ব নাম কি? তাম্রলিপ্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন বা কোন কবির ছদ্মনাম ব্যাঙাচি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কিন্তু ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন। তারপর দেখো সত্যেন্দ্রনাথ দত্ত কোন ছদ্মনামে লিখতেন? নবকুমার কবিরত্ন ছদ্মনামে লিখতেন। তারপর দেখো কনিষ্ক কার ছদ্মনাম? রাম বসুর ছদ্মনাম। বিবিধিষানন্দ বা সচ্চিদানন্দ কার ছদ্মনাম? স্বামী বিবেকানন্দের ছদ্মনাম। কালকোট নামে কে লিখতেন? সমরেশ বসু লিখতেন। অভয়ঙ্কর নামে কে লিখতেন? ভবানী মুখোপাধ্যায়। লীলাময় রায় নামে কে লিখতেন? অন্নদাস শঙ্কর রায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। সুকুমার রায়ের ছদ্মনাম কি? শ্যাম রায়। হাবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্ক বন্দ্যোপাধ্যায়ের। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কি কি নামে লিখতেন? গৌর মল্লার ও কি চন্দ্রহাস নামে লিখতেন। তারাপদ রায় কোন ছদ্মনামে লিখতেন? গ্রন্থকীট, খুবই ইম্পর্টেন্ট। তারাপদ রায় কোন ছদ্মনামে লিখতেন? গ্রন্থকীট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? অনিলা দেবী। প্রমোদ চৌধুরী ছদ্মনাম কি? বীরবল। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্রের ছদ্ম। নেক্সট, সিএনজির প্রধান উপাদান কি? সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। তারপর কি রয়েছে দেখো, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান কি? প্রোপেন ও বিউটেনের গ্যাসীয় মিশ্রণ। প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? মিথেন, প্রোপেন, ইথেন ও অ্যাসিটিলিন ও বিউটেনের গ্যাসীয় মিশ্রণ। কোল গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কি কি? হাইড্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইডের গ্যাসীয় মিশ্রণ। ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কি কি? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাসের প্রাথমিক উপাদান। প্রডিউসার গ্যাসের উপাদানগুলি কি কি? কার্বন মনোক্সাইড ও কি নাইট্রোজেনের মিশ্রণ। গোবর গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কি কি? মিথেন, কার্বন মনোক্সাইড ও কি হাইড্রোজেনের মিশ্রণ। অয়েল গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কি কি? হাইড্রোজেন, মিথেন, ইথিন, কার্বন অক্সাইড ইত্যাদির মিশ্রণ। কার্বন মনোক্সাইড ইত্যাদির মিশ্রণ। নেক্সট, কে অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন বা কে অমৃতসর শহর স্থাপন করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুরু রামদাস। গুরু রামদাস অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। তারপর দেখো ফৈজাবাদকে প্রতিষ্ঠা করেন সাদাত আলী খাঁ। হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ কুলি কুতুব শাহ। শ্রীনগরকে প্রতিষ্ঠা করেন অশোক। পাটলিপুত্রর প্রতিষ্ঠাতাকে উদয়ী বা কি উদয়ভদ্র। জয়পুরের প্রতিষ্ঠাতাকে মহারাজ দ্বিতীয় জয়সিংহ। ভোপালের প্রতিষ্ঠাতাকে রাজা ভোজ। আগ্রার প্রতিষ্ঠাতাকে সিকন্দর লোদি। আহমেদাবাদের প্রতিষ্ঠাতাকে প্রথম আহমেদ শাহ। ঔরঙ্গাবাদের প্রতিষ্ঠাতাকে মালিক অম্বর। মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতাকে মুর্শিদ কুলি খাঁ। খুবই ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী।
লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট, বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আজিজিয়া, যেটা কোথায়? লিবিয়াতে। লিবিয়ার আজিজিয়া হচ্ছে বিশ্বের উষ্ণতম স্থান। তারপর কি রয়েছে দেখো, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এটি হচ্ছে ভস্তক। কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। এখানে টেম্পারেচার কত থাকে? -89.2 ডিগ্রি সেলসিয়াস। 13ই সেপ্টেম্বর 1922-এ আলজিজিয়াতে 58.0 ডিগ্রি সেলসিয়াস বা 136.4 ডিগ্রি ফারেনহাইট উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাই এটি পৃথিবীর সবথেকে উষ্ণতম স্থান। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এটা হচ্ছে নীল নদ। এটি কোথায় অবস্থিত? এটা আফ্রিকার মিশরে অবস্থিত। সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। সূর্যে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোজেন রয়েছে। সূর্যের ভরের শতকরা 74 হাইড্রোজেন, বাকি অংশের মধ্যে 25% হিলিয়াম এবং এছাড়াও রয়েছে উচ্চ ভরসম্পন্ন কিছু বিরল মৌলিক পদার্থ। নেক্সট, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 44তম সংশোধনী আইনের মাধ্যমে। কততম? 44তম সংশোধনী আইনের মাধ্যমে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ। 1890 সাল থেকে 4 বছর মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মরক্কো। কোথার থেকে এসেছিলেন? মরক্কো থেকে কিন্তু এসেছিলেন। তারপর দেখো, মেগাস্থিনিস কোথার থেকে এসেছিলেন? গ্রিস দেশ থেকে। ফাইহেন কোথার থেকে এসেছিলেন? চীন থেকে। আলবিরুনি কোথার থেকে এসেছিলেন? আরব থেকে। হিউয়েংশান কোন দেশ থেকে এসেছিলেন? চীন থেকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো? আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশের? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চীন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত? গ্রিনল্যান্ড কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মাদাগাস্কার কোথায় অবস্থিত? এটাও কিন্তু মাদাগাস্কারে অবস্থিত। তারপর দেখো, কিউবা কোথায় অবস্থিত? এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত কিউবা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল এই উক্তিটি কার? গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল এই উক্তিটি কার? কি হবে অ্যান্সারটি? এই অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট কি নাম? আব্রাহাম লিঙ্কনের। কি হবে অ্যান্সারটি? মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের। উক্তিটি আব্রাহাম লিঙ্কন 1863 সালে যুক্তরাষ্ট্র ক্রীতদাস প্রথা বিলোপকারী দেশটির
16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হলো কি? এই বিখ্যাত উক্তিটি কি? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটি হচ্ছে সম্পূর্ণ উক্তিটি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুকুমার সেন। সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। জাতীয় সরকারি কর্মচারী সুকুমার সেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি 1951 থেকে 52 এবং 1957 সালে ভারতের সাধারণ নির্বাচনের তদারকি করেছিলেন। তিনি সুদানের প্রথম প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। ত্রিশূল কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ত্রিশূল কোন ধরনের ক্ষেপণাস্ত্র? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভূমি থেকে আকাশ। তাহলে ত্রিশূল হলো একটি ভূমি থেকে আকাশ ধরনের ক্ষেপণাস্ত্র। তারপর দেখো আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে আকাশ। এর রেঞ্জ কত? 30 থেকে 35 কিলোমিটার। অগ্নি 1 কি ধরনের? ভূমি থেকে ভূমি। এর রেঞ্জ কত? 700 থেকে 1250 কিমি। অগ্নি 2 কি ধরনের? এটাও কিন্তু কি ভূমি থেকে ভূমি। এটার রেঞ্জ কত? 2000 থেকে 3000। তারপর কি রয়েছে অগ্নি 3, এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র? এটিও কিন্তু ভূমি থেকে ভূমি। এর রেঞ্জ কত? 3500 থেকে 5000 কিমি। অগ্নি 4 কি ধরনের মিসাইল? ভূমি থেকে ভূমি। এটির রেঞ্জ কত? 3000 থেকে 4000 কিলোমিটার। তারপর কি আছে MICA, এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র? এটি হয়ে যাবে বায়ু থেকে বায়ু। এটির রেঞ্জ কত? 500 মিটার থেকে 80 কিলোমিটার। তারপরে কি রয়েছে অস্ত্র, এটিও কিন্তু একটি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ কত? 80 থেকে 110 কিলোমিটার। রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদকে কিন্তু পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়। বিখ্যাত ম্যাকবেথ চরিত্রের স্রষ্টাকে? বিখ্যাত ম্যাকবেথ চরিত্রের স্রষ্টাকে, খুবই ইম্পর্টেন্ট। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। বিখ্যাত ম্যাকবেথ চরিত্রের স্রষ্টা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তারপর দেখো উইলিয়াম শেক্সপিয়ারের আরও কিছু উল্লেখযোগ্য চরিত্র কি নাম রয়েছে? ক্লিওপেট্রা, অথেলো, হেমলেট, এগুলি হচ্ছে তার উল্লেখযোগ্য চরিত্র। তারপরে দেখো হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? JK রাউলিং হচ্ছে হ্যারি পটার চরিত্রের স্রষ্টা। অলিভার স্যামুয়েল পিকুইক এর স্রষ্টাকে? চার্লস ডিকেন্স। কিং আর্থার চরিত্রের স্রষ্টাকে? টেনিসন। সান দিয়াগো চরিত্রের স্রষ্টাকে? আর্নেস্ট হেমিংওয়ে। ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রের স্রষ্টাকে? মেরি শেলি। কিম চরিত্রের স্রষ্টাকে? রুডিয়ার্ড কিপলিং। অ্যাডাম চরিত্রের স্রষ্টাকে? জন মিল্টন। আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো? আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রজমনামা। কি হবে? রজমনামা। ফার্সি ভাষায় রজম শব্দের অর্থ হলো যুদ্ধ এবং নামা শব্দের অর্থ হলো গল্প। সুতরাং রজমনামা মানে হলো যুদ্ধের গল্প। মহান মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন। অনুবাদটি ফৈজি আবুল ফজলের ভাই, কি নাম? ফৈজি এবং আবদ আল কাদির বাদাউনি 1540 থেকে 1615 দ্বারা সম্পন্ন হয়েছিল। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন ও গ্লুকাগন এই দুটি হরমোনই কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হলো অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা উৎপাদিত একটি হরমোন। এটি আমাদের শরীরকে কার্বোহাইড্রেট থেকে শর্করা ব্যবহার করার অনুমতি দেয়। এটি আমাদের রক্তে শর্করার মাত্রা খুব বেশি হওয়ার থেকে রক্ষা করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা অত্যন্ত নিম্ন স্তরে নেমে গেলে অগ্নাশয় থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। এটি অগ্নাশয়ের আলফা কোষ থেকে উৎপাদিত হয়। তাহলে গ্লুকাগন কোথা থেকে উৎপাদিত হয়? অগ্নাশয়ের আলফা কোষ থেকে। এই আলফা এবং বিটা কোষগুলি অগ্নাশয়ের কোষগুলির একটি গ্রুপ ল্যাঙ্গারহ্যান্সের আইলেট উপস্থিত রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাথে জড়িত থাকে। নেক্সট, জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? কবে থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে
1954 সাল থেকে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবির নাম কি? শ্যামচি আই। প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার নাম কি? উত্তম কুমার। কোন বই ছিল? অ্যান্টনি ফিরিঙ্গি। প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর নাম কি ছিল? নার্গিস দত্ত। কোন মুভি ছিল? কোন চলচ্চিত্র ছিল? রাত অর দিন। নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য? নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। নৌটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। উত্তরপ্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি হলো কি কি? রাসলীলা, কাজরি, ঝোরা, চ্যাপেলি, জাইদা। কেরালার উল্লেখযোগ্য লোকনৃত্যগুলো কি কি? থেয়াম, তিরুভাথিরাকালি, চাক্কার কুথু কুদিয়াত্তম এবং কি ওটামথুল্লাল। কর্ণাটকের লোকনৃত্যগুলি কি কি? ডোল্লু, কুনিথা ও কি যক্ষখানা ও যক্ষগানা। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কি কি? কুচিপুড়ি, বীরানাট্যম, বুড়া কথা। কি কি? কুচিপুড়ি, বীরনাট্যম, বুড়া কথা। বৈদিক যুগে ব্রীহি এবং গোধূম বলতে কি বোঝায়? বৈদিক যুগে ব্রীহি এবং গোধূম বলতে কি বোঝায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ধান ও গম। বৈদিক যুগে ব্রীহি ও গোধূম বলতে ধান ও গমকে বোঝায়। বৈদিক যুগের রাজাকে কি বলা হতো? রাজন বলা হতো। বৈদিক যুগে দুটি মুদ্রা প্রচলিত ছিল, কি নাম? নিস্ক ও মনা। এই দুটি মুদ্রা কিন্তু বৈদিক যুগে প্রচলিত ছিল। বৈদিক যুগে আর্যরা লোহাকে অয়স বলে অভিহিত করতেও। কি বলে রাখতো লোহাকে? অয়স। বৈদিক যুগে বিনিময় প্রথার প্রথম মাধ্যম কি ছিল? গরু। তাহলে গরু ছিল বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায় বা কি রকম পরিবর্তন হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি রকম পরিবর্তন হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শূন্য হয়। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মানব মস্তিষ্কের ওজন কত? মানব মস্তিষ্কের ওজন কত? হিউম্যান ব্রেনের ওজন কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1400 গ্রাম। কত গ্রাম? 1400 গ্রাম কিন্তু হচ্ছে মানব মস্তিষ্কের ওজন। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 3 পাউন্ড বা 1300 থেকে 1400 গ্রাম। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজনের প্রায় 2%। একটি সদ্যজাত মানব শিশুর মস্তিষ্কের ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম, অর্থাৎ 350 থেকে 400 গ্রাম। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 124 নং ধারায়। 124 নং ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা প্লাস গঠন সম্পর্কে বলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ বিচার বিভাগ। সংবিধানের 124 অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি সুপ্রিম কোর্ট থাকবে। কি বলা হয়েছে? ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের অস্তিত্ব আসে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সাঁওতালরা যে জায়গাকে দামিনী কোহ বলতো, সাঁওতালরা কোন জায়গাকে দামিনী কোহ বলতো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজমহল পাহাড়। সাঁওতালরা রাজমহল পাহাড়কে কিন্তু দামিনী কোহ বলতো। নেক্সট, মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মাউন্ট সেন্ট হেলেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় কিছু আগ্নেয়গিরি হলো কি কি? কিলাউইয়া, মাউন্ট রেইনিয়ার, মাউন্ট সস্তা, মাউন্ট হুড, থ্রি সিস্টার্স এবং কি ইয়েলোস্টোন। এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় আগ্নেয়গিরি। ভারতের কি রয়েছে? ব্যারেন দ্বীপ। ইতালির কি রয়েছে? মাউন্ট অ্যাটনা। অস্ট্রেলিয়ার কি রয়েছে? ব্লু লেক এবং মাউন্ট শ্যাং। এগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট, বংশগতির একক কি? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বা কাকে বংশগতির একক বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিন। জিনকে কিন্তু বংশগতির একক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পোড়াচুনের রাসায়নিক নাম কি? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। পোড়াচুনের রাসায়নিক নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড।
পোড়া চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তারপর দেখো বিভিন্ন যৌগ, তাদের রাসায়নিক নাম এবং তাদের সংকেত কি রয়েছে। দার্শনিকের উলের রাসায়নিক নাম কি? জিঙ্ক অক্সাইড, সংকেত কি? ZnO। মার্বেল পাথরের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট, সংকেত কি? CaCO3। ভারী জলের রাসায়নিক নাম কি? ডয়টেরিয়াম অক্সাইড, সংকেত কি? D2O, খুবই ইম্পর্টেন্ট ভারী জল। মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেত কি? HCl। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড, এর সংকেত কি? N2O। ক্লোরোফোমের রাসায়নিক নাম কি? ট্রাইক্লোরামিথেন, সংকেত কি? CHC13। চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, সংকেত কি? NaNO3। খাদ্য লবণ, যে লবণটা আমরা খাই, তার রাসায়নিক সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, সংকেত কি? NaCl। কলিচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত কি? CaOH2। কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, এর সংকেত কি? Na2CO3। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত কি? NaOH, হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। নিচের কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ? নিচের কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ? কি কি রয়েছে? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোলিম্ফ, হিমোসিল, এগুলির মধ্যে কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিমোসায়ানিন। হিমোসায়ানিন কিন্তু তাম্রঘটিত রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হচ্ছে লৌহঘটিত রঞ্জক পদার্থ। হিমোলিন কি? পতঙ্গদের শরীরে বাহিত রক্ত হচ্ছে কি? হিমোলিন। হিমোসিল কি? রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু অ্যাশেজ সিরিজ খেলা হয়। অ্যাশেজ হলো একটি পুরুষদের টেস্ট ক্রিকেট সিরিজ যা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিবার্ষিকভাবে খেলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওটির যদি PDF পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SIতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।